আমি মনে করি তাদের প্রাইমারি দায়িত্ব হচ্ছে এই ট্রানজিশনটা স্মুথলি করে বাংলাদেশ থেকে, যেখান থেকে ডেমোক্রেসিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে, রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে, এই অধিকারগুলো জনগণকে ফিরিয়ে দিচ্ছে। জনগণের মালিকানার কথা আমরা বলেছি, গত 1.5 দশক ধরে বক্তৃতায় বলেছি, মালিকানা ফিরিয়ে দেওয়া, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। সুতরাং এই সরকারের প্রধান, আমার হিসাবে ইন্টেরিয়াম গভর্নমেন্ট হিসেবে তাদের এটাই প্রধান দায়িত্ব। ইয়েস, ইন দ্য প্রসেস বিপ্লবোত্তর যে সময়টা আছে, এর মধ্যে কতগুলো আমাদের জাতি হিসাবে কতগুলো ইস্যুর উপর আমরা ঐক্যবদ্ধ হতে পারি কিনা নির্বাচনের আগে, এই প্রচেষ্টাটা আমি মনে করি ভালো করতেছি। এবং এটা আমাদের এটাও মেনে নিতে হবে যে রাজনৈতিক দলগুলো, ভিন্ন ভিন্ন দলগুলো করেছে, সকলের মতামত, প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন আছে, ভাবনা আছে, চিন্তা আছে, ভবিষ্যৎ রূপরেখা আছে, তার ভিত্তিতে প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তা ভাবনা আছে। সুতরাং আমরা যদি আশা করি যে আমরা সবগুলো একমতে আসতে হবে, সবগুলো এক জায়গায় আসতে হবে, তাহলে তো আবার সেই বাকশালে তুলে দেওয়ার কথা হবে। আমরা সবাই এক জায়গায় না আসলে যে আমাদের সামনের দিকে এগোনো যাবে না। আই এম সরি, এই কনসেপ্টটা আমরা বিশ্বাস করা উচিত না। আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি, এই অধিকার বাংলাদেশের জনগণের। আপনি পরিবর্তন যতই আনতে চান, আমরা ঢাকা শহরে সাম ওয়াইজ পিপল সিটিং অ্যারাউন্ড দ্য টেবল ক্যানট ডিসাইড ফর দ্য কান্ট্রি। আমাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে চেঞ্জ আনতে হবে। আপনাকে আপনার জনগণের কাছে আপনার ম্যান্ডেট নিয়ে আসতে হবে। আপনি যে পরিবর্তন চান সেই ম্যান্ডেট নিয়ে আপনাকে আসতে হবে। তার ফলশ্রুতিতে আপনি যে পরিবর্তন করবেন সেই পরিবর্তন টেকসই হবে। আর যদি চাপিয়ে দিয়ে কোনো পরিবর্তন করতে চান, যে আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ, সুতরাং এটা মানতে হবে, সেটা টেকসই তো হবে না। কারণ এইটা তো আপনি ডেমোক্রেটিক প্রসেসের বাইরে গিয়ে যদি জোর করে কিছু করতে চান, সেটা টেকসই হবে না। এই জন্য আমরা গণতন্ত্রে যারা বিশ্বাস করি, those of us who are democrats, আমাদেরকে এটা এই প্রসেসে বিশ্বাস করতে হবে। সুতরাং এই যে চেষ্টাটা করা হয়েছে, যে জায়গাগুলোতে আমরা ঐক্যমত হয়েছি, আমি মনে হয় ওয়েল এন্ড গুড। আর যেখানে ঐক্যমত হই নাই, আমরা জাতির কাছে নিয়ে যাবো। প্রত্যেক দল তার ম্যান্ডেট নিয়ে আগামী দিনে সংসদে আসবে, তর্ক হবে, বিতর্ক হবে, আসবে। এটা আমাদের কিন্তু মানতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, সরকারের 2-4টা বিষয়ে আমি যেটা কথা বলতে চাচ্ছি, যে গভর্নর কিছু কথা বলেছেন, এটা আমাদের অ্যাকচুয়ালি ফায়ার ফাইটিং। আমাদের এই পিরিয়ডটা ইজ ফায়ার ফাইটিং। দেশের অর্থনীতি যেখানে গেছে, দেশের রাজনীতি যেখানে গেছে, সমাজ যেখানে গেছে, ইটস এ ফুল টাইম ফায়ার ফাইটিং ছাড়া আর কিছু না। তো ওনার এই ফায়ার ফাইটিং এর মধ্যে আমি মনে করি অর্থনীতির স্টেবিলিটি আনার জন্য কিছু 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 জায়গায় তো নিশ্চয় আমরা উন্নতি দেখেছি, কিছু কিছু জায়গায় ভালো হয়েছে। এটার আবার কারণও আছে। কারণ হচ্ছে, আপনি যখন বাংলাদেশ থেকে মানি লন্ডারিং বন্ধ হয়ে গেছে, কারণ অত সময় পালিয়ে গেছে, লন্ডারিং যারা করতে হয় দেশে তার নাই, আর যারা আছে তাদের কাছে টাকা পয়সা নাই, আর মানি লন্ডারিং করবে করতে। যাদের টাকা আছে তারা চলে গেছে দেশটি। সুতরাং মানি লন্ডারিং বন্ধ হওয়ার সাথে সাথে রেমিটেন্সের বাড়তে থাকে। আর মানি লন্ডারিং কিভাবে হবে? আমাদের বিদেশে যারা টাকা আর্ন করে, ওদের টাকাগুলো ওরা এখানে ইউজ করছে, ওরা দেশে টাকা পাঠাতে হয়নি। 120 টাকার ডলারকে ওরা 130 টাকা দিয়ে কিনেছে, চুরির টাকা অসুবিধা কি হচ্ছে? সুতরাং তার জন্য যে বিদেশে রেমিটেন্স দেশে পাঠাতো, সেই রেমিটেন্স না পাঠিয়ে এই লন্ডনারদেরকে দিয়ে সে 10 টাকা বেশি পাচ্ছে। যে মুহূর্তে তারা পালিয়ে গেছে আর মানি লন্ডারিং বন্ধ হয়ে গেছে, অটোমেটিক্যালি রেমিটেন্স বেড়ে গেছে। এটা আমাদেরকে রিজার্ভকে হেল্প করতেছে। আর আমাদের এক্সপোর্ট তো চলমান একটা প্রক্রিয়া ছিল। আমাদের ইনহেরেন্ট একটা স্ট্রেংথ আছে আমাদের রেডিমেড গার্মেন্ট শিল্প এবং কিছু কিছু অন্য শিল্পে। আমাদের গুড এন্টারপ্রেনারশিপ আছে বাংলাদেশে,
এটা তো বলতে হবে। তো সুতরাং ওই রিকভারিটা আমাদেরকে হেল্প করেছে, একদিকে এক্সপোর্ট কন্টিনিউ করেছে, আর মানি লন্ডারিং মধ্যকার রেমিটেন্স বেড়ে গেছে, সেটা আমাদের ইকোনমিককে হেল্প করছে, রিজার্ভকে হেল্প করছে। ফলশ্রুতিতে ক্রমান্বয়ে আমরা যে বৈদেশিক ডেটগুলো আছে যেগুলো পরিশোধ করে নাই, আমরা ক্রমান্বয়ে পে করতে পেরেছি। কিন্তু একটা জায়গায় আমি বলবো, এটা ক্রিটিসিজম না, এটা আমি বলছি যে বাজেট দেওয়ার সময় আমাদের মাথায় রাখা উচিত ছিল একটা স্বৈরাচার ফ্যাসিস্টের বাজেটটা কন্টিনিউ না করা। ওই বাজেটটাকে আমরা ইন্টেরিয়াম গভর্নমেন্টের উচিত ছিল ইন্টেরিয়াম বাজেট হিসেবে চিন্তা করা উচিত ছিল, রাদার দেন রেগুলার বাজেট। এবং স্বৈরাচারের সেই বাজেটটা কন্টিনিউ করাতে যেটা হয়েছে, আপনারা অনেকেই বলেছেন ওইখানে, যে আমরা আমাদের সোশ্যাল সেক্টরের প্রায়োরিটিস গুলো দিতে পারিনি। বাট আমাদের সোশ্যাল সেক্টরের প্রায়োরিটি না দিয়ে ওই লুটপাটের অর্থনীতির যে মেগা প্রজেক্ট এবং অন্যান্য যে এক্সপেন্ডিচার গুলো আমরা কন্টিনিউ করছি বহুল অংশে, ওগুলো আমরা অনেক কিছু পোস্টপোন করতে পারতাম, রিভিউ করতে পারতাম। ওগুলো অনেকটা আমরা 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 ওটাকে রিস্কেজুয়াল করতে পারতাম। কিন্তু আমরা সেটা না করে আবার আগের বাজেটটা কন্টিনিউ করছি। আমার মনে হয় এই জায়গাটা কিন্তু আমাদের ভুল হয়েছে, সেটা আমরা না করলেও পারতাম। আর এখন the life after this government, এটা অনেকে আপনারা ভাবছেন যে এখন আমরা আগামী দিনে কোথায় যাচ্ছি, এখানে পলিটিক্যাল ইস্যু কি হবে, ইকোনমিক ইস্যু কি হবে, এবং আমাদের অল দ্য সেক্টর, হেলথ, এডুকেশন, আমাদের কর্মসংস্থান, এখানে কি হবে, এটা তো অবশ্যই ভাববার কথা। কারণ ইন্টারিম গভর্নমেন্ট থেকে যেটা এক্সপেকটেশন থাকবে না, একটা ইলেক্টেড গভর্নমেন্ট থেকে এক্সপেকটেশন থাকবে। এবং শুধু থাকবে না, দেখেন ডিমান্ড, বিকজ তারা ইলেক্ট করছে এই সরকারকে, এবং তারা ডিমান্ড করতে পারবে, এবং এই সরকার কিন্তু তাদের কাছে অ্যাকাউন্টেবল, জব দিয়ে থাকতে হবে। তো সুতরাং নেক্সট গভর্নমেন্টের রোল কি হবে, আমি বলছি না বিএনপি ক্ষমতায় আসবে, আমি তো বলতে পারবো না। অনেকে বলছে বিএনপি তো কোয়েদের কোথায় তো 280 সিট না কত, 280 সিট পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে, আরো মানে আর 20টা কোথায় যাবে। আমি তো তুমি 300 বলো না, এটাই তো আমি অবাক হয়ে গেছি। শেখ হাসিনার প্রক্রিয়ায় তো 300 হয়ে যাওয়ার কথা, অলমোস্ট 300 কাছাকাছি হয়ে যাওয়ার কথা। যাই হোক, এটা জনগণের সিদ্ধান্ত। যদি আমাদের যদি সুযোগ থাকে, আমি 2-4টা কথা বলে আমার বক্তব্য শেষ করি। 1 নম্বর হচ্ছে বাংলাদেশে ওভারঅল আমি মনে করি বাংলাদেশ একটা ওভার রেগুলেটেড কান্ট্রি। This country is highly regulated country. I'm giving the message to all of us who are concerned with this. So we have to go for serious deregulation. And when I mean deregulation, I mean serious deregulation. অর্থাৎ সরকারের আগে একটা রেস্টুরেন্টের লাইসেন্স নিতে, রেস্টুরেন্ট করার জন্য লাইসেন্স নিতে 19টা পারমিশন লাগবে। 19টা পারমিশন, জাস্ট ইম্যাজিন। এই দেশে কে বিনিয়োগ করবে? আপনি প্রত্যেকটি জায়গায় এত হাইলি রেগুলেটেড করে রেখেছে যেখানে বিনিয়োগের আসলে কোনো ইনসেন্টিভ নেই। অল দ্য ডিসইনসেন্টিভ আর দেয়ার ইন প্লেস। সুতরাং সিরিয়াস ডিরেগুলেশন ছাড়া the message will not get across. আমরা যে বলছি কেয়ারটেকার এই ইন্টারিম গভর্নমেন্ট চলে গেলে নির্বাচিত সরকার আসলে ন্যাচারালি ইনভেস্টরদের তো একটা উৎসাহ থাকবে, কারণ তাদের তো প্ল্যানিং হচ্ছে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। সুতরাং ইন্টারিম গভর্নমেন্টের সময় ইনভেস্ট হচ্ছে না, এটা নিয়ে আমি কমপ্লেন করছি না, বিকজ আই ডোন্ট এক্সপেক্ট ইট। যখন ওনারা ইনভেস্টমেন্ট সামিট করেছিল, আই ওয়াজ অলসো পার্টিসিপেন্ট। আমি কিন্তু একটা কথা ওনাদেরকে হেসে হেসে বলেছিলাম, দি রাইট ইনিশিয়েটিভ এট এ রং টাইম। কারণ ইনভেস্টররা কোনোদিন ইন্টারিম গভর্নমেন্টের সময় ইনভেস্ট করতে আসবে না। তারা দেখতে চাই যে তাদের
শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্ল্যানিং এর সাথে সুইট করে কিনা। কিন্তু তারা তখনই করবে যদি নেক্সট গভর্নমেন্টের থেকে তারা মেসেজ পায় যে বাংলাদেশের যে বিনিয়োগের ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশের পজিশন হচ্ছে একদম নিচে এখন। এই ইন্ডিকেটর কি ইনভেস্টাররা দেখতেছে না বিশ্বব্যাপী? বাংলাদেশে ইনভেস্টাররা না হয়তো কনসিডার করছেন না, তারাও নিশ্চয়ই কনসিডার করছে। যখন তো ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশ এত নিচে, ওই দেশের দিকে কেউ তাকাবি না, ইনভেস্ট করা তো দূরের। এই জন্য সিরিয়াস ডিরেগুলেশন আর সিরিয়াস লিবারালাইজেশন ছাড়া বাংলাদেশের অর্থনীতিকে লিফট আপ করা সম্ভব হবে না। এবং সাথে সাথে যেটা করতে হবে, গভর্নমেন্টের রোল এখানে কমিয়ে আনতে হবে। আপনি যদি ইকোনমিকে ডেভেলপ করতে চান, গভর্নমেন্টের রোল কমিয়ে দিতে হবে সোজা কথা। আমি একটা এক্সাম্পল থেকে আপনাদেরকে, আমি যখন কমার্স মিনিস্টার ছিলাম, গার্মেন্টসের লোকজন, এখানে বাবু আছে, জানেন, ওনারা আমার কাছে আসতে যে খুশি ভাই, তখন ওই গার্মেন্টসের যখন ওই যে একটা ইউডি সার্টিফিকেট লাগে এক্সপোর্ট করার জন্য, অর্থাৎ যে কাঁচামাল আনছে এটা কতটুকু এক্সপোর্ট করেছে এটা হিসাব দিতে হয়, তারা এক্সপোর্টটা করেছে কিনা পুরোটা হিসাব দিতে হয়। হিসাব দিয়ে একটা সার্টিফিকেট দেয় এক্সপোর্ট প্রমোশনগুলো থেকে, দেখে সার্টিফিকেট দেওয়া হলো, ঠিক আছে, অলরাইট। তখন ওরা বলছে যে এক্সপোর্ট প্রমোশন গুরুতে গেলে আমাদের যে হ্যারাসমেন্ট হয়, আমাদের যে পয়সা খরচ করতে হয়, যে ব্যুরোক্রেসি দিতে হয়, আমরা তো অনেক শিপমেন্টই মিস করে দিচ্ছি, পারতেছি না। তখন আমি ওনাদেরকে বললাম, আমি যদি ইডি গভর্নমেন্ট থেকে বের করে ইউডি আপনাদের অ্যাসোসিয়েশনকে দিয়ে দেয়, আপনারা এটা কি আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং আছে, এটা করতে পারবেন, আপনাকে ট্রান্সপারেন্টলি এটা করতে পারবেন, দে ওয়ার কনফিডেন্ট যে আপনি দিয়ে দেখেন, আমরা না দিলে আবার নিয়ে যান, অসুবিধা কি আছে। এবং সিন্স দেন ইট ইজ স্টিল ওয়ার্কিং, ইট ইজ টেকেন আউট অফ দ্য গভর্নমেন্ট। এন্ড আমাকে অনেক রেসিস্টেন্সের শিকার হতে হয়েছে, ইপিপির স্টাফরা আবার বিরুদ্ধে দাঁড়িয়েছে, কারণ এদের ইনকাম আছে, এদের ব্যুরোক্রেটিক রোল আছে, nobody likes to lose these things. আমি একটা এক্সাম্পল এই জন্য দিলাম, আমি এখন ট্রেড বডিগুলোকে বলতেছি, আপনারা আর কি করতে পারবেন আগামী দিনে তৈরি হন। Believe me, we'll take it out of the government and give it to you. Believe me. ট্রেড বডিকে আমরা দেবো, আপনারা সেলফ রেগুলেট করবেন, ট্রান্সপারেন্টলি করবেন, উইথ ক্যাপাসিটি বিল্ডিং করেন, উইল গিভ ইট টু ইউ। কারণ গভর্নমেন্টের রোল না কমাইলে, ফিজিক্যাল কন্ট্যাক্ট না কমাইলে কারাপশন বন্ধ হবে না বাংলাদেশে। বাংলাদেশের যত ফিজিক্যাল কন্ট্যাক্ট কমাইতে পারবেন তত কারাপশন। অর্থাৎ আপনাকে কান্ট্রিটাকে, ওই যে আইটি এআই একজন ভদ্রলোক বললেন, কারেক্টলি বলছেন আপনি, থ্যাংক ইউ, যে আপনাকে ডিজিটালাইজ করতে হবে পুরো গভর্নেন্স সিস্টেমকে, যাতে আপনাকে সরকারি অভিযান যাইতে না হয়। ওনাদের দয়া পরামর্শ দিয়ে কোনো ব্যবসা করার দরকার ছিল জনগণের। একেবারে ইলেকট্রিসিটি বিল থেকে আপনার এভরিথিং শুড বি অনলাইন, রিয়েল টাইম বেসিস। সারা দুনিয়া হচ্ছে না, অসুবিধা কি আছে? এই যে ইনভেস্টার আসতেছে, আমি এই যে ইনভেস্টমেন্ট সামিটে আমি তাদেরকে, আমরা একদিন ডিনারে ডেকেছিলাম ইনভেস্টমেন্ট সামিটে, আমরা আমার দলের পক্ষ থেকে, জাস্ট টু গিভ দেম এ মেসেজ, উই আর গোয়িং ফর ডিরেগুলেশন, প্লিজ বি রেডি টু ইনভেস্ট ইন বাংলাদেশ। আমি ওদেরকে বলতেছি যে আপনারা বাংলাদেশে এসে অ্যাপ্লিকেশন, আপনার কোম্পানির রেজিস্ট্রেশন আপনি এয়ারপোর্ট থেকে করতে পারবেন অনলাইন। ওই কোম্পানির হাউস আপনার যাওয়ার দরকার নেই। আপনি আপনার যে রিকোয়ারমেন্ট, উইল গিভ ইউ এ ক্যাপ্টেন ফর ইচ ইনভেস্টার। ক্যাপ্টেন জব হবে, সবগুলো কাজ ক্যাপ্টেন করবে, ইনভেস্টার কিছু করবে না। ইনভেস্টার ওই সোলে বসে, লন্ডনে বসে তার মনিটরে খালি দেখবে তার প্রজেক্টটা কতদূর প্রোগ্রেস করছে। হি ডাজন্ট হ্যাভ টু গো টু এনিবডি, নো গভর্নমেন্ট অফিস, নো কন্ট্যাক্ট, ফিজিক্যাল কন্ট্যাক্ট। আপনি যদি গভর্নেন্স ইমপ্রুভ করতে, আপনি যত বেশি রেগুলেশন থাকবে তত করাপশন বাড়বে। বাংলাদেশের বিগত দিনে আপনি দেখবেন রেগুলেশন করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে যার কারণে আপনি অলিগার্ক সৃষ্টি হয়েছে।
কারণ ওরা ছাড়া আর কেউ ব্যবসা করতে পারেনি, অথবা ওদের ছাড়া কেউ ব্যবসা করতে পারেনি। রাজনীতিকে আপনি ডেমোক্রেটাইজেশন করলে তো হবে না, আপনি অর্থনীতিকে ডেমোক্রেটাইজেশন করতে হবে। ইকোনমি মাস্ট বি democratized. So every citizen has the equal right to access to economy of the country, participate. যেটা জিয়া রহমান শেখ করেছিল অনেকগুলো কাজ, from যে কমান্ড ইকোনমি থেকে ফ্রি মার্কেট ইকোনমি থেকে মাল্টি পার্টি সিস্টেম, এগুলো হচ্ছে কি আপনি ডেমোক্রেটাইজ যত করতে পারবেন ব্যুরোক্রেসির রোল কমে আসবে, গভর্নমেন্টের রোল কমে আসবে, জনগণের রোল বাড়বে। এবং জনগণের যদি আপনি রিয়েল সেন্স যদি তার যদি ওই কি বলে এম্পাওয়ারমেন্ট করতে চান, আপনাকে তো একটা সিস্টেমের মাধ্যমে করতে হবে, বক্তৃতা দিলে তো এম্পাওয়ারমেন্ট কেউ হবে। তো সুতরাং আমি এই কথাটা এই জন্য বলছি যে there is life after every government. We should have the confidence. আমাদের কনফিডেন্স থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, সবচেয়ে বড় কথা ডেমোক্রেটিক প্রসেস অব্যাহত রাখতে হবে, ইলেকশন আফটার ইলেকশন চলতে থাকতে হবে, যাতে করে রাজনীতিবিদদের জনগণের কাছে যেতে হয়, তাদের দুয়ারে যেতে হয় এবং অ্যাকাউন্টেবল হতে হয় তাদের জন্য। আপনি যত বেশি ইলেকট্রাল প্রসেস আপনার চলতে থাকবে, ডেমোক্রেটিক প্রসেস, আপনার ইট ইজ এ কারেকশন প্রসেস, ইজ এ ফিল্টারেশন প্রসেস, এন্ড থ্রু দিস আপনি থিংস উইল গেট ডান। আপনি নতুনভাবে চিন্তা করতে পারবেন। এখানে দুই তিনটা জিনিস আমি প্রায়োরিটি করবো, আমি শেষ করে দিচ্ছি, বক্তৃতা করবেন। একটা হচ্ছে কর্মসংস্থান। বাংলাদেশের বড় প্রবলেম হচ্ছে হেলথ, বলছেন স্বাস্থ্যসেবা বিশাল আউট অফ পকেট এক্সপেন্ডিচার মোর দেন আফগানিস্তান। জাস্ট ইমাজিন আমরা কোথায় আছি। এডুকেশন বলেছেন আপনারা আউট অফ পকেট এক্সপেন্ডিচার, উই আর এট দ্য বটম। তা আমাদেরকে অবভিয়াসলি হেলথ সেক্টরে আমাদের চিন্তা করতে হবে সিরিয়াসলি ইউনিভার্সাল হেলথ কেয়ার, নাম্বার ওয়ান, এন্ড উই হ্যাভ প্ল্যান ফর ইউনিভার্সাল হেলথ কেয়ার। এটা আমরা ইউকে মডেলে, এনএইচএস মডেলে আমরা আমাদের সিদ্ধান্ত নিয়েছি। উইল গো বাই দি এনএইচএস, ইউকে ইউএইচএস এনএইচএস মডেল, the healthcare, universal healthcare, private health for everybody. Everybody will have a doctor. আমি একটু বেসিক এবং পরবর্তী চিকিৎসার জন্য ডিপেন্ডিং অন দ্য আর্নিংস ইত্যাদি ইত্যাদি ওগুলো সব আছে। এডুকেশনে আমাদের রাশিদা কে চৌধুরী an expert and I have a lot of respect for her dedication. উনি যে কথাটা বলেছেন, yes, education should be free. Why not মাধ্যমিকে why not? আমরা প্রাইমারি তো আছে এবং আমরা বিএনপি সহ আপনার মনে আছে ফুড ফর এডুকেশনের মাধ্যমে আমরা কিন্তু অসম্ভব একটা সাধারণ মানুষকে স্কুল আনতে সক্ষম হয়েছিল। বেগম খালেদা জিয়ার হয়েছিল, স্কলারশিপ দেওয়া হয়েছিল মহিলাদের জন্য। ফুড ফর গরিব মানুষ খেতে পারেন না, স্কুলে যখন তার ছেলে দুটো খেতে পারে তখন তারা স্কুলে পাঠানো শুরু করছে। তা আমাদের মাধ্যমিকে ফ্রি এডুকেশন কেন হবে না? আমার প্রায়োরিটি বাংলাদেশের জিডিপি কত পার্সেন্ট এডুকেশনে খরচ? বিলো 2%। হেলথ সেক্টরে এগেই সেই। আমাদের টার্গেট হচ্ছে জিডিপি 5% education and GDP 5% healthcare invest করা, এবং that includes skill development, skilling, upskilling, reskilling. এটা ছাড়া কিন্তু আপনি এমপ্লয়মেন্ট তো ক্লিয়ার, আপনি এমপ্লয়মেন্ট বললে তো হবে না, আপনার তো স্কিল ওয়ার্কফোর্স লাগবে তো এমপ্লয়মেন্ট। আমাদের টার্গেট হচ্ছে ফার্স্ট 18 মান্থসে যদি সুযোগ হয়, ফার্স্ট 18 মান্থসে 1 কোটি জব ক্রিয়েট করা, 1 crore. And this is not a political statement. আমরা কিন্তু ওয়ার্কআউট করেছি, উইল কাম আউট উইথ দ্য ফিগার হোম সেক্টরে কত এমপ্লয়মেন্ট হবে এবং এটার জন্য আমরা কোথায় কত ইনভেস্ট করব। আরেকটা বিষয় হচ্ছে আমাদের একটা গ্রুপ কিন্তু আমাদের ইকোনমিতে আমরা আনতে পারিনি। আমাদের গ্রামে গঞ্জে যারা কাজ করে, কামার কুমার, মানে আমাদের ক্রাফটম্যান যারা আছে, আর্টিজান যারা আছে, আমরা তাদেরকে কিন্তু মেইন স্ট্রিম ইকোনমিকে আনতে পারি।
আমাদের একটা প্ল্যান আছে ক্রিয়েটিভ ইকোনমি, যেটা আমরা নতুন একটা সেক্টর খুলব। ক্রিয়েটিভ ইকোনমির আন্ডারে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে যারা সাধারণ মানুষ আছে, যারা মেইন স্ট্রিমে আসে না ইকোনমিতে, তাদেরকে ইকোনমিতে আনার জন্য তাদের যে প্রোডাক্টগুলো করে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট ব্র্যান্ডিং, প্রোডাক্ট মার্কেটিং প্ল্যাটফর্ম, যাতে তারা সরাসরি অ্যামাজনে সরাসরি বিক্রি করতে পারে, গ্রামে বসে সরাসরি বিক্রি করতে পারে। এটা হচ্ছে তো, আমরা তো আবিষ্কার করবো না কিছু। আপনি থাইল্যান্ডে গিয়ে দেখেন ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট। কেউ শহরে আসছে না, ওর গ্রামে বসে ওর বাড়িতে বসে কাজ করতেছে, ওখান থেকে অ্যামাজনে সেলস। বিকজ গভর্নমেন্ট তাকে প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে, ডিজাইন থেকে, ব্র্যান্ডিং থেকে, মার্কেটিং প্ল্যাটফর্ম পর্যন্ত সাপোর্ট দিচ্ছে। আমরা এই লোকগুলোকে আমরা ইকোনমিতে আনি নাই, আমরা মনিটাইজ করতে পারছি। আমাদের অনেকগুলো এরিয়া আছে, আমাদের মিউজিক আমরা মেইন স্ট্রিমিং করতে পারি, আমাদের নিজস্ব ভাওয়াইয়া, আমাদের পল্লী গীতি, আমাদের নাম, আমরা কিন্তু মেইন স্ট্রিমিং, আমরা বিদেশি মিউজিকের উপর ঢুকে গেছি, আমরা মেইন স্ট্রিমিং করতে পারি না। দিস ইজ ইকোনমিক্স, দিস ইজ ইকোনমিক্স। আমাদের থিয়েটার, বাংলাদেশের থিয়েটার, আমাদের সারা জীবন আমরা নাটক দেখেছি। It's a huge economy. It's a creative economy. UK economy, billions and billions of dollars through theaters. আমাদের ছেলেমেয়েরা নাটক করেছে, বাট আমরা মেইন স্ট্রিম করতে পারি, মনিটাইজ করতে পারি না, ইকোনমিক মধ্যে আনতে পারি। সো দিজ আর দ্য এরিয়াস আমাদের স্ট্রেংথ আছে, আমরা এদেরকে মেইন স্ট্রিমিং করে ইকোনমিতে আনতে। সো ইকোনমি মাস্ট নট be confined to just manufacturing a service এর মধ্যে। ইকোনমি হ্যাজ টু গো বিয়ন্ড। সাধারণ মানুষের কাছে, গ্রামে গঞ্জে, মানুষের ঘরে ঘরে ইকোনমি যেতে হবে, এবং তার মাধ্যমে যে লিভিং স্ট্যান্ডার্ড বাড়বে। আপনার ট্যাক্স বাড়বে, ট্যাক্সের ইস্যুটা আসছে কেন? আপনি ট্যাক্স তো হবে না, আপনি একজনের উপরে খালি ট্যাক্স বাড়াতে থাকলে তো ট্যাক্স বাড়বে না। আপনাকে ট্যাক্স বাড়াতে হলে ট্যাক্সের নেট বাড়াতে হবে। অর্থাৎ এই লোকগুলো যখন ইকোনমিতে আসবে, এরা কিন্তু ট্যাক্সেবল ইনকামে চলে যাবে সব। আমাদের এই যে একজনের আইটি রিলেটেড এআই কথা বলেছেন, উই হ্যাভ বিগ প্ল্যান ফর আইটি রিলেটেড। আমাদের লক্ষ লক্ষ আমাদের ইয়াং লোকজন যারা মেট্রিক, আইএ, বিএ পাস করছেন, they can all be brought into IT related business. BPOs সারা দুনিয়াতে হচ্ছে, কল সেন্টার, আপনার চ্যাট সেন্টার, ডেটা সেন্টার, এগুলো তো আমরা করতে হবে বাংলাদেশে। এবং উই আর টকিং টু রেসপেক্টেবল। আমরা মাইক্রোসফটের সিনিয়রদের সাথে আমরা কথা বলতেছি, উই আর ওয়ার্কিং অন দিস। এবং এগুলোর জন্য যে ইনভেস্টমেন্ট দরকার, আমাদের লোকজন বাঙালি যারা আছে, বাংলাদেশি যারা আছে, দে আর ম্যানেজিং বিলিয়ন ডলার্স অফ পোর্টফোলিও। আমার পরিচিত 2-3 জন আছে, তার 10 বিলিয়ন 12 বিলিয়ন পোর্টফোলিও ম্যানেজ করতেছে। চাইনাতে বিলিয়ন বিলিয়ন ইনভেস্টমেন্ট করে আমার দেশে আমি করতে পারতেছি না। সবসময় কিছু করেন, let us give us the opportunity to come and invest in Bangladesh. And they are all ready to come. তো সুতরাং we have big plan. আমার মনে হয় সবার সাথে নিয়ে আমরা কোনো দল একা কিছু করতে পারি। এইসব জায়গায় একটা জাতীয় কনসেনসাস দরকার, সমর্থন দরকার। আমি এই জন্য বলছি, একটা টলারেন্স পলিসি যদি আমরা করতে পারি, আমাদের মধ্যে এগ্রি টু ডিসএগ্রি, অসুবিধা তো নেই, কিন্তু আমাদের মধ্যে এঙ্গেজমেন্ট থাকবে না কেন? কথা বলবেন যে আছে, সবাই কথা বলছে, আমরা কথা বলবো না কেন? শ্রমিকদের ব্যাপারে বলেছে, শ্রমিকদের আপলিফ্টমেন্ট করতে হলে আপনাকে তো আপনার ইকোনমিকে, এই যে সাধারণ মানুষের ইকোনমিকে সে জায়গায় নিয়ে যেতে হবে আপনাকে। আমার মনে হয় আমি আর দীর্ঘায়িত করছি না, বাট অ্যাজ আই সেড, আমাদের যে আকাঙ্ক্ষা দেখেছে, এই আকাঙ্ক্ষা পূরণে রাজনীতিবিদদের তাদের প্রমাণ করতে হবে, বক্তৃতা দিয়ে আর হবে না। এবং আমি অতটুকু আপনাদের বলতে পারি যে আমার দল, আমরা চেষ্টা করছি সেটা ধারণ করার জন্য। আপনাদের যে প্রত্যাশাতে আকাঙ্ক্ষা ধারণ করার চেষ্টা করছি, প্রতিনিয়ত আলোচনা করছি কিভাবে ধারণ করা যায়, এবং আমাদের প্ল্যানিং এর মধ্যে নিয়ে আসছি, প্ল্যানিং এক্সিকিউশনের মধ্যে নিয়ে আসছি, যাতে করে ডে 1 থেকে পারফর্ম করা যায়, নট আফটার ইউ টেক দ্য অফিস। ইউ টেক দ্য অফিস, ইউ স্টার্ট লার্নিং,
ইট ইজ ওয়েস্ট অফ টাইম। আমরা জানি বাংলাদেশের মানুষের ধৈর্য নেই। আপনারা 6 মাস পর আমাদেরকে বলবেন ইউ ক্যান, যদি আমাদের নির্বাচিত হয়, আমরা জানি এটা। সেই জন্য আমরা প্রস্তুতি দিচ্ছি ডে 1 থেকে যাতে পারফরমেন্স করা যায় সেটার প্রস্তুতি নিচ্ছি, বাট উইথ ইউর সাপোর্ট। আপনাদের সাপোর্ট ছাড়া তো এখানে সোশ্যাল সেক্টরের লোক আছে, ব্যবসায়ী আছে, গরু ট্রেডস আছে, সবাই আছে, বাট এভরিবডি মাস্ট কাম টুগেদার। সবাই রোল প্লে করতে হবে।